হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগতারা। আজ আমরা নিয়ে চলে এসেছি টার্গেট আরআরবি গ্রুপ ডির পার্ট 6 নিয়ে। তো এই পার্টে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে। তো প্রত্যেকটি কোশ্চেন আমরা ডিটেলস আলোচনা করব, এমনভাবে আলোচনা করব যেন এই কোশ্চেন রিলেটেড সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারি। আর এই ভিডিওর শেষে আমরা দেখে নেব ফিজিক্সের উপর থেকে কিছু ম্যাথ প্রবলেম। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। তো এর আগে কিন্তু আমরা 5টা ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। ক্যামেরা ইমেজ রেজলিউশন পরিমাপের জন্য ব্যবহৃত একক কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন, মেগাপিক্সেল। তো রেজলিউশন সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখে নেব। এটি কিন্তু ছবির প্রস্থ আর উচ্চতার গুণফলকেই বলা হয় রেজলিউশন। আর এই প্রস্থ আর উচ্চতার গুণফলকে কিন্তু আবার বলা হয় পিক্সেল সংখ্যা। তো তাহলে এক কথায় রেজলিউশনকে বলা হচ্ছে পিক্সেল সংখ্যা। আর এই রেজলিউশন কিন্তু পিপিআই এককে পরিমাপ করা হয়, অর্থাৎ পিক্সেল প্রতি ইঞ্চি এককে। এই রেজলিউশন বা পিক্সেল সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু ছবিটার আকার বৃদ্ধি পায়, ছবির তীক্ষ্ণতার গুণমানটাও কিন্তু বৃদ্ধি পায়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন, মেগাপিক্সেল। পরবর্তী কোশ্চেন কি বলছে, ট্রাফিকের বিরক্তিকর লাল কুয়াশা প্রধানত কি কারণে ঘটে? তো এখানে সঠিক অ্যান্সার হবে 2 নম্বর অপশন, নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেনগুলির অক্সাইডের কারণেই কিন্তু ঘটে। তো জীবাশ্ম জ্বালানি যখন পোড়ানো হয় অটোমোবাইল ইঞ্জিনের মধ্যে উচ্চ তাপমাত্রায়, তখন কিন্তু নাইট্রোজেন, ডাইনাইট্রোজেন আর ডাই অক্সিজেন একত্রিত হয়ে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এর যে বিক্রিয়া সেটা আমরা একবার দেখে নিই। NO2 গ্যাস প্লাস O2 গ্যাস, এদের বিক্রিয়া ঘটে উচ্চ তাপমাত্রায়, প্রায় 1483 কেলভিন তাপমাত্রায় এদের বিক্রিয়া ঘটে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড, NO গ্যাস। তো এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সাথে সাথেই কিন্তু অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া ঘটে কি উৎপন্ন করে? NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই NO2-র কারণেই কিন্তু সাধারণত এই লাল কুয়াশা দেখা দেয়। আর এই NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হয়, সেই কারণে কি করে, গাছের পাতার ক্ষতি করে, সালোক সংশ্লেষের হারকে কমিয়ে দেয় প্রচুর পরিমাণে। আর এই যে NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড, এগুলো কিন্তু তীব্র শ্বাসযন্ত্রের ব্যাধির সৃষ্টি করে তীব্রভাবে। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির কারণে কিন্তু লাল কুয়াশা দেখা দেয়, 2 নম্বর অপশান। পরের কোশ্চেন কি বলছে, সর্বোচ্চ আয়নকরণ এনথালপি কার মধ্যে পাওয়া যায়? তো এখানে সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন, নিষ্ক্রিয় গ্যাস। আমরা ফার্স্টে আয়নকরণ এনথালপি বা আয়নকরণ শক্তি সম্পর্কে একটু তথ্য দেখে নেব। কাকে বলে? কোনো পরমাণু বা আয়ন এর বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে অপসারণ ঘটানোর জন্য কিছু পরিমাণ শক্তির প্রয়োগ করতে হবে। তো যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় ওই ইলেকট্রনকে অপসারণ ঘটাতে, সেই শক্তিই কিন্তু আয়নকরণ এনথালপি বা আয়নকরণ শক্তি নামে পরিচিত। এর একক কি? ইলেকট্রন ভোল্ট বা কিলো জুল পার মোল এককে কিন্তু প্রকাশ করা হয় এটাকে। এরপর যে আমরা দ্বিতীয় অপশনটা দেখলাম, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো অত্যন্ত স্থিতিশীল হয় এই গ্যাসগুলো, আর এদের যোজ্যতা কক্ষ কিন্তু সম্পূর্ণরূপে ভর্তি থাকে। সেই জন্য এদের বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রনকে অপসারণ ঘটাতে কিন্তু প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। তো এই কারণে কিন্তু এদের আয়নকরণ এনথালপি সর্বোচ্চ হয়। তো এখানে সঠিক অ্যান্সার কি? নিষ্ক্রিয় গ্যাস। পরবর্তী কোশ্চেন দেখে নেব, হেনরি লুফ কিসের সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর অপশন, রেচনের সাথে সম্পর্কিত। তো হেনরি লুফ সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নেব। হেনরি লুফ কিন্তু নেফ্রনের একটি অংশ। আর নেফ্রন কি? বৃক্কের গঠনগত আর কার্যগত একক হচ্ছে নেফ্রন। আর এই হেনরি লুপের আকৃতি কিন্তু ইউ আকৃতি বিশিষ্ট হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইউ যে আকারের অংশ সেটাই কিন্তু হেনরি লুপ। আর এর প্রধান কাজ কি? প্রস্রাবের থেকে জল আর সোডিয়াম আয়ন শোষণ করাই কিন্তু এই হেনরি লুপের প্রধান কাজ। এছাড়া সরীসৃপ, পাখি বা স্তন্যপায়ী প্রাণীদের বৃক্কের প্রতিটি নেফ্রনের মধ্যে কিন্তু প্রস্রাব পরিচালনা করাও এই হেনরি লুপের কাজ। তো এখানে সঠিক অ্যান্সার কি? কিসের সাথে সম্পর্কিত? রেচনের সাথে সম্পর্কিত, 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে, নিচের
কোন উদ্ভিদের নগ্ন ভ্রূণ রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 নম্বর গুপ্তবীজী। তো গুপ্তবীজী উদ্ভিদগুলিকে কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম বলা হয়। আর এরা ফুল আর ফল উৎপাদনকারী উদ্ভিদ, এই গুপ্তবীজী উদ্ভিদগুলো। তো এদের বীজ ফুলের ডিম্বাশয়ে পরিণত হয়, আর এটা একটা প্রতিরক্ষামূলক ফলক দ্বারা কিন্তু আবৃত থাকে। এছাড়া এরা মনোকোট আর ডাইকোটে বিভক্ত হয়। এই গুপ্তবীজী উদ্ভিদগুলো মনোকোট মানে যে সমস্ত সপুষ্পক উদ্ভিদগুলির শুধুমাত্র একটি বীজপত্র থাকে তাদের মনোকোট বলে, আর ডাইকোট দুটি বীজপত্র থাকলে সেগুলোকে ডাইকোট বলে। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? গুপ্তবীজী উদ্ভিদ, 1 নম্বর অপশান। উদ্ভিদদের নগ্ন ভ্রূণ রয়েছে গুপ্তবীজী উদ্ভিদদের, তো 1 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন দেখে নিই। গাছপালা কয়টি দলে বিভক্ত? এখানে সঠিক অ্যান্সার 3 নম্বর অপশান, 5টি দলে। কি কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো মোট 5টি দল। থ্যালোফাইটা এই উদ্ভিদের দেহ শিকড়, কাণ্ড, পাতা থেকে কিন্তু আলাদা হয় না, সাধারণত শৈবাল এর উদাহরণ। ব্রায়োফাইটা এরা স্থলজ উদ্ভিদ। টেরিডোফাইটা এদের দেহ শিকড়, কাণ্ড, পাতায় বিভক্ত হয়, আর এদের সঞ্চালনের জন্য কিন্তু একটি এক্সট্রা বিশেষ অঙ্গ থাকে টেরিডোফাইটার ক্ষেত্রে। জিমনোস্পার্ম এর বীজগুলো কিন্তু নগ্ন প্রকৃতির হয়। অ্যাঞ্জিওস্পার্ম একটু আগেই দেখলাম বীজ বহনকারী উদ্ভিদ, একটি বীজপত্র থাকলে মনোকোট, দুটি বীজপত্র থাকলে ডাইকোট বলে এদেরকে। তো এখানে কয়টি দলে বিভক্ত গাছপালা? মোট 5টি দলে বিভক্ত, 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব। সালোক সংশ্লেষের চূড়ান্ত উপাদান কি? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 নম্বর অপশন, কার্বোহাইড্রেট। তো সালোক সংশ্লেষ সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখে নেব। সালোক সংশ্লেষ একটা আলোক নির্ভর প্রক্রিয়া। ক্লোরোফিলের উপস্থিতিতে এই সালোক সংশ্লেষ ঘটে। প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, অক্সিজেন নির্গত হয়। আর যে সৌরশক্তিটা ব্যবহৃত হয় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সেটা কিন্তু গ্লুকোজে পরিণত হয়। এছাড়া সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কি? পাতা। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবেন। প্রধান অঙ্গ পাতা, প্রধান স্থান পাতার মেসোফিল কলা। সালোক সংশ্লেষকারী যে অঙ্গাণু সেটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। আর এই সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, অন্ধকার বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। সালোক সংশ্লেষকারী রঞ্জক কি? ক্লোরোফিল। সক্ষম প্রাণী, সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী কি? ইউগ্লিনা, ক্রাইসামিবা। সালোক সংশ্লেষের অক্ষম উদ্ভিদ কোনগুলো? ছত্রাক, স্বর্ণলতা। সালোক সংশ্লেষের সক্ষম ব্যাকটেরিয়া কোনগুলো? রোডোস্পাইরিলাম আর রোডোসিওডোমোনাস। তো এখানে সালোক সংশ্লেষের চূড়ান্ত উপাদান কোনটি? 1 নম্বর অপশন, কার্বোহাইড্রেট। পরবর্তী কোশ্চেন দেখে নেব। কি বলছে? মস্তিষ্কের কোন অংশ হৃদয় নিয়ন্ত্রণ করে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, সুষুম্না শীর্ষক, অর্থাৎ মেডালা অবলাঙ্গটা। তো মস্তিষ্ক সম্পর্কে আমরা কিছু তথ্য দেখব। এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। করটির মধ্যে মেনিনজিস নামক পর্দা দ্বারা এই মস্তিষ্ক আবৃত থাকে। মোট 3টি অংশে বিভক্ত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আবার 3টি ভাগ, কি কি? গ্রু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক কিছু অংশ নিয়ে গঠিত, কি কি? প্লুরা সেরিব্রাই, টেগমেন্টাম আর টেকটাম। পশ্চাৎ মস্তিষ্কেরও কিছু ভাগ আছে, লঘু মস্তিষ্ক, পন্স আর সুষুম্না শীর্ষক। তো এখানে আমাদের অ্যান্সার কিন্তু সুষুম্না শীর্ষক। তো সুষুম্না শীর্ষক সম্পর্কে আমরা কিছু দেখব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এই যে অংশ এটা কিন্তু সুষুম্না শীর্ষক, মেডালা অবলাঙ্গাটা যার ইংলিশ টার্ম। তো এটি পন্স বা যোজক, এর পরবর্তী অংশ পন্স বা যোজক, এই অংশটা এর পরবর্তী অংশ, এবং যে স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ড দেখতে পাচ্ছি তার অগ্রভাগে অবস্থিত কিন্তু এই সুষুম্না শীর্ষক। এর কাজ কি? হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণ, লালা আর
ঘাম নিঃসরণ করে কিন্তু এই সুষুম্না শীর্ষক, মানে এর প্রধান কাজ এগুলো। তো এখানে সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব, হেনরি কিসের একক? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর অপশন, আবেশ। আবেশের একক কিন্তু হেনরি। বাদবাকি যে অপশনগুলো আছে, ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটেন্স, এটা কি তড়িৎ শক্তি সঞ্চয় বা ধারণের যে ক্ষমতা সেটাকেই বলা হচ্ছে ক্যাপাসিটেন্স। আর তড়িৎ ক্ষেত্রে তড়িৎ শক্তি সঞ্চয় করে সেটা ক্যাপাসিটর। এর একক ফ্যারাড কিন্তু এর একক এফ দ্বারা চিহ্নিত করা হয়। আর রেজিস্ট্যান্স বা রোধ এর একক কিন্তু ওহম। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? আবেশ, 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব। তো এখান থেকে আমাদের ফিজিক্সের কিছু প্রবলেম আছে। তো ফার্স্ট প্রবলেম কি বলছে, 1 নিউটন ওজনের একটি ব্লক 1 মিটার পার সেকেন্ডে ত্বরণ সহ চলমান। ব্লকের উপর প্রদত্ত বলের পরিমাণ কত? তো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কি জানি, এফ ইকুয়াল টু এম এ। এখানে আমাদের এফ এর মানটা বার করতে হবে। এম ইকুয়াল টু কত, এম এর মানটা আমরা প্রথমে বার করে নেব। এখানে ওজন দেওয়া আছে, তো ওজন ইকুয়াল টু আমরা কি জানি, ভর ইন্টু মাধ্যাকর্ষণ। ওজন ইকুয়াল টু আমরা কি জানি, ভর ইন্টু মাধ্যাকর্ষণ। তো এখান থেকে আমরা ভরের মানটা বার করব, এম এর মান। ওজনের মান কত দেওয়া আছে, 1 নিউটন। আর মাধ্যাকর্ষণের মান কত, 9.8। এর মান কত, 9.8, আর এর মান দেওয়া আছে 1 নিউটন। তাহলে ভরের মানটা কত বার হবে, 1/9.8। আর এখানে ত্বরণ এর মানটা বলে দেওয়া আছে কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এফ এর মান এখান থেকে সহজেই বার করে নিতে পারবো, 1/9.8 ইন্টু 1। তার মানে এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 1/9.8 নিউটন। কত, 1/9.8 নিউটন, 3 নম্বর অপশন কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কি বলছে, একটি গাড়ি স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করে এবং 5 সেকেন্ডে 72 কিমি পার ঘন্টা বেগ অর্জন করে। গাড়ির গতি অভিন্ন অনুমান করে গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করুন। তো অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আমরা কি জানি, এস। আর এস ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা গত 2 দিন ধরে এই সমীকরণটা কিন্তু অ্যাপ্লাই করে আসছি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে ইউ এর মান কত, প্রাথমিক বেগ, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাই ইউ এর মান কত, 0। টি এর মান কত, 5 সেকেন্ড। এর মান আমরা জানি না, এটা আমাদের নির্ণয় করতে হবে। আর যে চূড়ান্ত বেগ অর্থাৎ কত বেগে পৌঁছাচ্ছে, 72 কিমি পার ঘন্টা বেগ অর্জন করছে, অর্থাৎ ভি চূড়ান্ত বেগ কত দেওয়া আছে, 72 কিমি পার ঘন্টা। তো এখানে আমরা এ ইকুয়াল টু কি জানি, ত্বরণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন অর্থাৎ ডিভি বাই ডিটি। তো এটাকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন বাই ডেলটিকে টি আকারে প্রকাশ করতে পারি। তো এখান থেকে আমরা মান বার করব, 72 মাইনাস 0 বাই কত, 5। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই 72 কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। 72 ইন্টু 5/18। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 420 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা 72-এর জায়গায় কত বসাবো, 20 মাইনাস 0/5, যেহেতু আমরা বার করে নিলাম মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের ত্বরণ কত আসছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তো ত্বরণের মানটা আমরা এখানে একেবারে লিখে দিই, কত আসছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই সাইডটা ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা এই সমীকরণে মান বসালে কিন্তু গাড়িটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে ফেলবো। ইউ এর মান কত 0 আর টি এর মান 5, 0 আর 5 গুণ করলে এই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে। হাফ ইন্টু এর মান কত 4 ইন্টু টি এর মান কত, টি এর মান কত 5, 5 তার স্কোয়ার। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলাম 2, তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 25 আর গুণ 2 মানে 50 মিটার। তাহলে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমাদের কতবার হচ্ছে 50 মিটার। সঠিক অ্যান্সার 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। একটি স্কুল এলাকার, এটা স্কুটার হবে, এলাকার দিকে এগিয়ে একটি স্কুল এলাকার দিকে এগিয়ে আসা একটি গাড়ি ক্রমাগত ত্বরণ -3 মিটার পার সেকেন্ড সহ 36 মিটার পার সেকেন্ড থেকে 9 মিটার পার সেকেন্ডে ধীর হয়ে যায় অর্থাৎ থেমে যায়। তো চূড়ান্ত বেগের গতি হ্রাস করার জন্য গাড়ির কতটা সময় প্রয়োজন? তো স্কুল এলাকার দিকে একটি গাড়ি এগিয়ে আসছে, ত্বরণ কত বলে দেওয়া আছে। আগে আমরা দেখে নিই প্রাথমিক বেগ, ত্বরণে পরে আসছি। প্রাথমিক বেগ ইউ কত আছে 36 মিটার পার সেকেন্ড, 36 মিটার পার সেকেন্ড। চূড়ান্ত বেগ কত হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, ভি চূড়ান্ত বেগ ধরছি ভি 9 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ এ কত বলে দেওয়া আছে -3 মিটার পার সেকেন্ড, -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় টি, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এই ইকুয়েশনে যে ত্বরণের মান বার করলাম, কিভাবে বার করলাম, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ডিভি মানে কত ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে মান বসালে আমরা এখান থেকে আমরা টি এর মানটা বার করব, যেহেতু ত্বরণের মান আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই পার্টটা থেকে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ আর টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। ভি মাইনাস ইউ কত 36 মাইনাস 9 বাই -3। একটু মানটা উল্টো বসানো হয়ে গেল আমার। ভি এর মান আছে 9 আর ইউ এর মান আছে 36 আর এটা -3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, টি এর মান -27 বাই -3, -27 বাই -3 ক্যালকুলেশন করলে কত হয় 9, মাইনাসে মাইনাসে কি +9। তাহলে টি এর মান কত আসবে আমাদের +9 সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ড। তো সঠিক অ্যান্সার এখানে কিন্তু 2 নম্বর অপশন। তো এখানে টি এর মান আসছে কত 9 সেকেন্ড, টি ইকুয়াল টু কত 9 সেকেন্ড, 2 নম্বর অপশন। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক সময় আপডেট পেয়ে যাবেন এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন সকলের কাছে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।